আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং যে যার মতো করে কিন্তু প্রস্তুতি গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। তোমাদের এই প্রস্তুতিটাকে আরো বেশি সহজ করার জন্য বিদ্যাপীঠ একাডেমি বরাবরের মতোই তোমাদের সাথে আছে ফাইনাল শটের আরও একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা বাংলা পদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এটা একেবারে ঝালাপালা করে দিব। এমসিকিউ পার্টটা আমরা আজকের এই একটা ক্লাসের মধ্যেই শেষ করব ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা আমাদের সাথেই থাকো। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা লিখেছেন আমাদের প্রিয় কবি আবু জাফর ওবায়দুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছে কত সালে সেটা দিয়েই আমাদের প্রথম প্রশ্ন শুরু হয়েছে যে আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন। আমরা সবাই জানি যে 8 ফেব্রুয়ারি 1934 সালে। কত সালে? 8 ফেব্রুয়ারি 1934 সালে আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেছিল। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি অমৃতাক্ষর ছন্দে রচিত নাকি মাত্রাবৃত্ত ছন্দে রচিত? দুইটার একটাও না, অবশ্যই গদ্য ছন্দে রচিত। তোমরা যারা সঠিক উত্তর করেছো অসংখ্য ধন্যবাদ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। তোমরা যারা এইচএসসি 26-এ পরীক্ষা দিবা, কবিতাটা যদি ভালোভাবে পড়া থাকে আলহামদুলিল্লাহ, জাস্ট একবার এখন এমসিকিউ গুলো দেখবা আর মাথায় গেঁথে নেবা। যারা 27-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এমসিকিউ গুলো একটু দেখবা, তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এই কবিতা থেকে যদি পরীক্ষা এমসিকিউ আসে, এখান থেকেই আসতে হবে, এগুলো সব বাছাইকৃত এমসিকিউ। পরবর্তী প্রশ্ন দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় ভালোবাসে কি আসে? আমরা সবাই জানি কবিতার একটা বিখ্যাত লাইন যে ভালোবেসে যুদ্ধ আসে। কি আসে? যুদ্ধ আসে। বলতে পারেন যে ভালোবেসেও কি যুদ্ধ আসে? কবিতার লাইন। তার মানে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কার পিঠের কথা বলা হয়েছে? এইখানে আমাদের কবি ওবায়দুল্লাহ ইনি কি করেছে, তার পূর্বপুরুষদের ইতিহাস বর্ণনা করেছে যে তারা ছিল প্রতিবাদী, তারা যে তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং বারবার এজন্য অত্যাচারিত হইতো, এই কথাগুলোই কিন্তু কবিতার মধ্যে তুলে ধরেছেন। তার মানে এখানে কবির পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা প্রতিবাদ করত এবং তাদের রাজাদের দ্বারা তারা অত্যাচারিত হইতো। তার মানে পূর্বপুরুষ সঠিক উত্তর। তোমরা যারা প্রশ্নের সঠিক উত্তরগুলো জানো তারা কিন্তু একটু আগে আগে কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমরা ক্লাসগুলো করছো কিনা ঠিকভাবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। রাইট, এখানে বারবার কবিতার কথা বলা হয়েছে। জিহ্বায় উচ্চারিত হচ্ছে প্রতিটা শব্দ কবিতা। তারপর কর্ষিত জমির যে শস্য দানা, এগুলো কবিতা। তারপর যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে কথা বলতে পারে না, খেলা করতে পারে না, এইসব কিন্তু বলা হয়েছে। কবিতার লাইনগুলো যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানেন। তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমাদের পূর্বপুরুষদের করতলে কোন মাটির সৌরভ ছিল? আমাদের পূর্বপুরুষদের পায়ের নিচে অবশ্যই পলি মাটির সৌরভ ছিল। সি নাম্বারটা সঠিক উত্তর। তোমরা অনেকেই ইতিমধ্যে হয়তো করে ফেলেছো। ভালোবাসা দিলে, আচ্ছা, কবিতার লাইনটা এইভাবে যে আসলে ভালোবাসা দিলে মা মরে যায়, এরকম একটা লাইন সেখানে আছে। এখানে আসলে মা মরে যায় বলতে এখানে বোঝানো হয়েছে যে ভালোবাসা দিলে মা মরে যায়, এটা এখানে বোঝানো হয়েছে দেশের জন্য, দেশটাকে মা হিসেবে তুলনা করা হয়েছে এবং দেশের জন্য যে বাংলা মায়ের দামাল সন্তানরা যে আত্মত্যাগ করতে পারে এই জিনিসটা তুলে ধরেছে। তো এই চরণটির মধ্যে আসলে ফুটে উঠেছে দেশপ্রেম। কোটা ফুটে উঠেছে? দেশপ্রেম। মায়ের উৎকণ্ঠা কিন্তু না, দেশপ্রেম অবশ্যই। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। তাদের পূর্বপুরুষ কি রকম পাহাড়ের কথা বলতেন? আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় কবির পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। সি নাম্বারটা সঠিক উত্তর। তোমরা অবশ্যই ইতিমধ্যে দিয়ে দিয়েছো। দেখেন শাপথ, এখানে অবশ্যই শয়ের নিচে একটা ব আছে। শাপথ শব্দের গ্রহণযোগ্য অর্থ কি? শাপথ আসলে মূলত ওইসব মাংস খেকো হিংস্র প্রাণীদেরকে বলা হয়, যেমন সিংহ, বাঘ, নেকড়ে, এগুলাকে। তার মানে সঠিক উত্তর কি হবে? আপনারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন, সেটা হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী।
ওকে প্রিয় ভাই বোনগুলা, পরবর্তী প্রশ্ন একটু দেখি। কর্ষিত জমির শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে? কৃষকের কর্ষিত যে জমি, এই জমির শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে? অবশ্যই স্বপ্ন ও বাস্তবতার মিলনে। কবিতার লাইনের মধ্যে আছে স্বপ্ন ও বাস্তবতার মিলনে কর্ষিত জমির শস্যদানা কবিতা হয়ে ওঠে। ওকে, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার ক্ষত কেন? পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার ক্ষত ছিল কারণ তারা ছিল কৃতদাস। ঠিক আছে, তারা কি ছিল? কৃতদাস ছিল, যার কারণে হচ্ছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হইতো, এর জন্য তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ডি নাম্বার সঠিক উত্তর। অনেকে বলতে পারে নির্যাতিত, নির্যাতিত তো কৃতদাস ছিল এই জন্য নির্যাতিত হয়েছে, তার মানে আগে কিন্তু ডি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। পরবর্তী প্রশ্ন দেখি। জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ী হবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে অবশ্যই মার্কস দিয়ে আসবে। আমাদের বিদ্যাপীঠের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তোমরা যদি বুঝতে পারো, আমরা যেভাবে ক্লাস নেই তোমরা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু আমরা সার্থক। আমরা সারাদিন বক বক করে যদি তোমাদেরকে এতটুকু যদি হচ্ছে শিখাইতে না পারি, সেক্ষেত্রে দিন শেষে আমাদের এই বক বকগুলাই হচ্ছে বৃথা। তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কেমন লাগছে ক্লাসগুলো। জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ী হবে? অবশ্যই গাভী পালনকারী বা গাভী যে হচ্ছে পরিচর্যা করে, জননীর আশীর্বাদে সে দীর্ঘায়ু হবে। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছো, লাস্ট মুহূর্তে জাস্ট এমসিকিউগুলো দেখবার মাথায় গেঁথে ফেলবা। কবিতার মূল বক্তব্য কি? আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার মূল বক্তব্য হচ্ছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। তোমরা একটু ঝটাঝট অ্যান্সার করে দাও, 13তে এ, 14তে বি, 15তে সি, এভাবে অ্যান্সার করে দিবা। এই যে প্রশ্নটা দেখছো কি আছে? আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কি? এটি একটি অবশ্যই কাব্যগ্রন্থ। তোমরা অ্যান্সার করে দিবা 14তে হচ্ছে বি। এটা যখনই অ্যান্সার করবা এটা কিন্তু মাথায় সেট হয়ে যাবে। 10 বার পড়ার থেকে একবার লেখা উত্তম। এখানে লেখো, দেখবা আর ভুল হওয়ার পসিবিলিটি নাই। পরবর্তী প্রশ্নটা দেখি। আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রিত্ব লাভ করেন? সিভিল সার্ভেন্ট ছিল, সেখান থেকে পরবর্তীতে উনি কৃষি ও পানি সম্পদ মন্ত্রিত্ব লাভ করেছিল। তাহলে সঠিক উত্তর 15তে কি হবে? ডি নাম্বারটা। তোমরাও পেরেছো আমি জানি। পরবর্তী প্রশ্ন। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। ওকে, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। অত্যাচারের ইতিহাস কোন চরণে? এদের মধ্যে অত্যাচারের ইতিহাসটা আছে কোন চরণে? একটু দেখেন তো আপনারা। হৃৎপিণ্ড, দিগন্ত বঞ্চিত, আর্তনাদ। আর্তনাদ ঠিক আছে, বাট মূলত রক্ত জবার ক্ষতে। তার পিঠে ছিল রক্ত জবার মতো ক্ষত। এই ক্ষত দিয়ে বুঝাইছে অত্যাচারের যে দাগগুলো বসেছিল পিঠে সেগুলোকে। তার মানে এখানে বি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? যুদ্ধে যেতে পারে না সে যে কবিতা শুনতে জানে না। তার মানে সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। পরবর্তী প্রশ্ন। রক্ত জবার মতো ক্ষত বলতে কি বোঝায়? রক্ত জবার মতো ক্ষত বলতে কি বুঝিয়েছে? অবশ্যই অত্যাচারের ইতিহাস। আপনারা ইতিমধ্যে পেরেছেন, এটা বি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখেন। উনুনের আগুনে কি আলোকিত? উনুনের আগুনে জানালা আলোকিত। এ নাম্বারটা সঠিক উত্তর। পেরেছেন আপনারা? পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। আঘাতের ক্ষেত্রে কোন শব্দ? আঘাতের ক্ষেত্রে হচ্ছে রক্ত জবা, কারণ রক্ত জবার মতো হচ্ছে কি হয়েছিল? ক্ষত ছিল। তার মানে আঘাতের সাথে সম্পৃক্ত কোনটা? রক্ত জবা। এটা কিন্তু ফুল না, আঘাতের চিহ্ন। হিংস্র জন্তু বোঝাতে ব্যবহৃত হয় কোনটি? হিংস্র জন্তু বলতে ব্যবহৃত হয় কোনটা? দেখেন তো একটু। অবশ্যই শাপদ, আমরা আগে পড়ে এসেছি। এই শাপদ দিয়ে বোঝানো হয় হিংস্র জন্তুদেরকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। প্রবাহমান নদী কেন ভাসিয়ে রাখে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে প্রবাহমান নদী কেন ভাসিয়ে রাখে? বিষয়টা হচ্ছে যে সাঁতার জানে না, প্রবাহমান নদীও তাকে ভাসিয়ে রাখে। কিন্তু কেন ভাসিয়ে রাখে? বিষয়টা হচ্ছে আমরা যদি সব জায়গা থেকে গিয়ে যদি আশ্রয় হারিয়েও ফেলি, প্রকৃত
প্রকৃতি যেটা আছে ও কখনোই আমাদেরকে হচ্ছে দূরে সরাই দিবে না, ও অবশ্যই আমাদেরকে বাঁচার জন্য কোনো না কোনো পথ দেখাবে। তো প্রকৃতি সবসময় আমাদের আশ্রয়স্থল, নির্ভরযোগ্য। তো এটাই বুঝিয়েছে যে প্রবাহমান নদী, যে সাঁতার জানে না ওনাকেও হচ্ছে ভাসিয়ে রাখে। এটা দিয়ে বুঝাইছে প্রকৃতির অভয় আশ্রয়, যে হচ্ছে প্রকৃতি সবসময় আমাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত। ওকে, সি নাম্বারটা রাইট আনসার। কবিতা না জানলে কার সাথে খেলা যায় না? কবিতা না জানলে কার সাথে খেলা যায় না? কবিতায় উল্লেখ আছে শিশুর সাথে, পাখির সাথে, ফড়িংয়ের সাথে? না, একটা উদ্ভট জিনিসের নাম, সেটা হচ্ছে মাছের সাথে। যে কবিতা জানে না সে হচ্ছে কার সাথে খেলতে পারে না? মাছের সাথে খেলতে পারে না। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আবু জাফর ওবায়দুল্লাহ কি পেশার মানুষ ছিলেন? অবশ্যই আবু জাফর ওবায়দুল্লাহ ইনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। কি ছিল? সিভিল সার্ভেন্ট। অবশ্যই বি নাম্বারটা রাইট আনসার। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। কবিতার মূল সুর কি? আমি কিংবদন্তি বলছি, এই কবিতার আসলে মূল সুরটা কি? মূল সুর হচ্ছে দেশপ্রেম এবং ঐতিহ্য। দেশপ্রেম এবং ঐতিহ্য, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন। আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করে কবে? জন্মগ্রহণ করেছিল 8 ফেব্রুয়ারি 1934, মনে আছে না? ফার্স্ট এমসিকিউতে পড়ে এসেছিলাম। আর উনি মারা গিয়েছিল 2001 সালে। কত সালে? 2001 সালে 19 মার্চ। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখব। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবির পূর্বপুরুষরা তাকে একটা পাহাড়ের কথা বলতো, সেটা হচ্ছে অতিক্রান্ত পাহাড়। এই পাহাড়টা দ্বারা মূলত কবির পূর্বপুরুষদের বাধা বিপত্তির কথা তুলে ধরা হয়েছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা দেখেন। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার মাধ্যমে কবি কোনটি বোঝাতে চেয়েছেন? উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালা, এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে। কি উজ্জ্বল? জানালা উজ্জ্বল। এটা দ্বারা মূলত বোঝানো হয়েছে আগুনের উত্তাপে পরিশুদ্ধ মুক্ত জীবন। আগুনের উত্তাপে পরিশুদ্ধ মুক্ত জীবন, এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। কেন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? কেন মানুষ, কোন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে। কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। তার মানে এটারও সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আপনারা যারা পারেন তারা অবশ্যই আমার আগে আপনাদের সঠিক উত্তরটা কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের বিদ্যাপীঠের ক্লাস আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আপনারা যদি বলেন আপনাদের ভালো লাগে বা আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ইন্সপায়ার হই। তো অবশ্যই আপনারা একটু জানাবেন কষ্ট করে, হ্যাঁ? যে সূর্য হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, চরণটিতে সূর্য কোন অর্থ বহন করে? বুকের মধ্যে সূর্য ধারণ করা বলতে বোঝানো হয় যে সূর্যের যে তেজটা, সূর্যের যে শক্তিটা, সেটাকে ধারণ করা। তার মানে তেজ হবে। কি হবে? তেজ হবে। পূর্বপুরুষরা সবসময় হচ্ছে তারা আন্দোলন করতো, সংগ্রাম করতো, তারা তো সূর্যের মতো নিজেকে প্রকাশ করতে, ঠিক আছে, স্বাধীন হতে। তেজ। 30 নাম্বারটা। সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখার কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনা। স্বাধীন, সূর্যের মতো স্বাধীন হতে চায়, উজ্জ্বল হতে চায়, জলজল করতে চায়, স্বাধীনতার চেতনা। বি নাম্বারটা সঠিক উত্তর। এরপর দেখেন, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? যে কবিতা শুনতে পারে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। কোথায়? হৃৎপিণ্ডে। ওকে, পরবর্তী প্রশ্ন। দীর্ঘদেহ পুত্রগণ বলতে কাকে বোঝানো হয়েছে? দীর্ঘদেহ বলতে কবি এখানে যারা হচ্ছে কবির পূর্বপুরুষ ছিল তাদের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেছে। আর কবির যে পূর্বপুরুষ তারা অবশ্যই বাঙালি ছিল, তার মানে বাঙালি জাতিকে দীর্ঘদেহ পুত্রগণ বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর এ নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছে। তার মানে বি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আচ্ছা, অংশটি ধারা তার বলতে কাকে বোঝানো হয়েছে? কবির যে পূর্বপুরুষ মানুষ ছিল যারা হচ্ছে মুক্তিকামী মানুষ, তাদেরকে বোঝানো হয়েছে।
এ নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, নিচের কোন লেখক সিভিল সার্ভিস ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ দায়িত্ব পালন করতেন? একটু সঠিক উত্তরটা ঝটপট জানাই দেন তো। আমরা সবাই জানি এই যে আবু জাফর ওবায়দুল্লাহ, বি নাম্বার অপশনটা, এই কবি উনি হচ্ছে তার জীবনে সরকারি বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ জায়গায় হচ্ছে কর্মরত ছিল। ইভেন আমরা এটাও জানি যে পরবর্তীতে তিনি হচ্ছে মন্ত্রিত্ব লাভ করে, তাই না? কৃষি ও পানি। আচ্ছা, এরপরে দেখেন, কারা আজন্ম কৃতদাস থেকে যায়? আমরা সবাই জানি যারা কবিতা শুনতে জানে না তারা আজন্ম কৃতদাস থেকে যায়, যারা কবিতা শুনতে জানে না তারা নদীতে ভাসতে পারে না, যারা কবিতা শুনতে জানে না তারা মাছের সাথে খেলতে পারে না, কিছুই পারে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি, কে নদীতে ভাসতে পারে না? যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। তার মানে সঠিক উত্তর কোনটা? যে কবিতা শুনতে জানে না, বি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা দেখেন, মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায় কেন? মাকে ভালোবেসে। মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায়, মা বলতে দেশকে বোঝানো হয়েছে। দেশের জন্য মায়ের ছেলেরা যে যুদ্ধ করে, দেশের জন্য যে যুদ্ধ করে এটা দেশকে ভালোবেসে করে, তার মানে মাকে ভালোবেসে। সি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, এই চরণটি ধারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? সৃজনশীল। কি? সৃজনশীল। তারা তখন কবি এবং কবিতার কথা বলতেন, সৃজনশীল মনোভাব প্রকাশ পেয়েছে। পলিমাটি সৌরভ ধারা কবিতায় কি বোঝানো হয়েছেন? কবি বলেছেন না, আমার পূর্বপুরুষের করতলে পলিমাটি সৌরভ ছিল। পলিমাটি ধারা বুঝাইছে উর্বর মৃত্তিকা। কি বুঝিয়েছে? উর্বর মৃত্তিকা, রাইট। পরবর্তী প্রশ্ন একটু দেখি আমরা, কি আছে? কবির পূর্বপুরুষেরা পুরুষের করতলে কি ছিল? এইমাত্র বলে দিয়েছি, একটু দ্রুত বলে দেন আপনারা। পলিমাটি সৌরভ ছিল। কবির মা কিসের কথা বলতেন? কবির মা কিসের কথা বলতেন? প্রবাহমান নদীর কথা বলতেন, এবং এটাও বলেছেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এখানে কি প্রকাশ হয়েছে? রক্তজবা, কবির পূর্বপুরুষদের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, কারণ তারা আন্দোলন করত আর যারা রাজা শাসক গোষ্ঠী ছিল তারা তাদের অত্যাচার করত। এটা হচ্ছে দীপ্ত শপথ। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এটা দ্বারা বুঝিয়েছে দীপ্ত শপথ। ওকে। বিচলিত স্নেহ বলতে কবি যা বুঝিয়েছেন, বিচলিত স্নেহ বলতে কবি এই কবিতায় বুঝিয়েছেন আপনজনের উৎকণ্ঠা। কি বুঝিয়েছে? আপনজনের উৎকণ্ঠা। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে নিম্নোক্ত কোন ভাবটি মুখ্য হয়ে ওঠে? সেটা হচ্ছে এই কবিতার মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে কবির তার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও করুণা। ঠিক আছে, ওকে, ফাইন। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন জানেন আপনারা? আপনাদের এই এইচএসসি পরীক্ষার পরে আপনাদের ড্রিম যে ইউনিভার্সিটি, হয়তো কেউ মেডিকেলে যাবেন, কেউ ইউনিভার্সিটিতে যাবেন, কিন্তু যারা ভার্সিটিতে পড়াশোনা করতে চান, বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা, আপনাদের ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। আপনাদের বড় ভাই হবে। ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে? ভালোবাসা দিলে মা মরে যায় আর যুদ্ধ আসে। কি আসে? যুদ্ধ আসে। পেরেছেন আপনারা? ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? আগে এমন একটা প্রশ্ন পড়ে এসেছি, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। সঠিক উত্তর কোনটা তাহলে? ওকে, ফাইন, সি নাম্বারটা, যে গাভীর পরিচর্যা করে। আবু জাফর ওবায়দুল্লাহর মতে যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সে অবশ্যই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কিসের অধিকার? দিগন্তের অধিকার। ওকে, ফাইন। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা, আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কবি আবু জাফর ওবায়দুল্লাহ ইনি হচ্ছে কি নিয়ে বেশি লেখালেখি করতো? রাষ্ট্রভাষা, আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার গুরুত্বপূর্ণ যত এমসিকিউ ছিল আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর থেকেও যদি বেটার কোনো ওয়েতে আপনাদেরকে শেখানো যায় সেই পরামর্শটা দিয়ে আমাদেরকে অবশ্যই আপনারা সাহায্য করবেন।
আপনাদের হাত ধরেই আমাদের এই ছোট্ট পরিবারটা একদিন একটা বড় পরিবারে রূপান্তরিত হবে। আপনারা অবশ্যই বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই ক্লাসে মেনশন করে দিবেন এবং ক্লাসটি করতে বলবেন। আর আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।